এই এদের ক্যারেক্টার। তার জন্য আমার সামনে যারা বসে আছে কিছু বিষয় আমার সামনে রেখেছে, বলে দাদা ওই সময় সুশান্ত চৌধুরী দিয়েছে, মন্ত্রী থাকলে ডিডব্লিউএস এর মন্ত্রী ছিল সুশান্ত, বলেছে আমাকে, দিয়েছি, বোনাস দেওয়ার ব্যবস্থা করেছিলাম ওই সময়, কন্টিনিউ করার জন্য কিভাবে করা যায়, কেন করবে না, করবে বলবো আমি, আমরাই তো দিয়েছি, যদি দিয়েছি তো পয়সা আছে, তার জন্য বাজেট দিয়েছি তো কন্টিনিউশন করা। দ্বিতীয়ত বলছিল পেনশনের বিষয়, দেখো পরে কি হবে আলাদা বিষয়। অটল পেনশন যোজনার স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, নিজের কাছ থেকে বেশি না, মনে 40 টাকা বা 100 টাকা দিতে হয় মাসে, এমন কোনো আছে। ঠিক আছে সরকার যেটা দেবে দেবে, কিন্তু একটা বুদ্ধি তো নিজেরা 100 টাকা করে মাসে যদি, আরে আমরা যদি কোনো ঠাকুরের দীক্ষাও নেই তারপরে তো গুরুর জন্য কিছু টাকা রেখে দিই, নিজের জন্য রাখুন 100 টাকা, 100 টাকা রাখলে 7 বছর হলে তারপরে পেনশন, আপনি অটল পেনশন আসে। মোদীজি লাগু করতে রাখা, লাগু করে রেখেছে। সরকার যেটা করবে করবে, ঠিক আছে, আমার সামনে রেখেছে বিষয়, কিন্তু আমি বলবো তৎক্ষণাৎ বুদ্ধি, কমসে কম 100 টাকা যদি আমি মাসে সেভিং করে রেখে দিই, কোনটা লোকসান হবে। আর ইয়াদ রাখা জীবনে গরিব কোন ব্যক্তি না, গরিব এক মানসিকতা, যেটা কমিউনিস্ট ফেলে রাখে। जैसे लेनिन की गरीब ছিল, गरीब एक मानसिकता पालन करत। एंगल्स की गरीब ছিল শিল্পপতি, गरीब एक मानसिकता পারসেপশন তৈরি করে রাখত। এখন সিপিএম এর যে সেক্রেটারি আছে উনি কি গরিব? ওনার পরিবারজন কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে? আমি তার জন্য ওনার পরিবার ভালো থাকুক, সুখে থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এটা আমি সবার জন্য চাই। যদি বিপ্লব দেবের পরিবার আপনাদের কারণে এমপি হওয়াতে আমাকে কোঠি দিয়েছে, দিল্লিতে থাকি, আপনাদের ভোটের কারণেই তো হয়েছে, আপনারা সিলেক্ট করে পাঠানোর কারণেই তো হয়েছে। এই জায়গাটা না ভুলা, আমাকে যে সুবিধাটা এজ এমপি দিয়েছে সেই সুবিধাটা সমস্ত পাম্পটারকে দিতে পারবে না। এমপির একটা মাত্র 2টা লোকসভা এমপি। এখন যে ত্রিপুরা সবাই চায় নাই মোদী যে সবাই আমাদেরকে একটা দিল্লিতে বাংলো দিয়ে দেবে, সম্ভব? সম্ভব না। কিন্তু যে ব্যক্তিকে পাঠিয়েছেন সেই ব্যক্তিকে ভোলা উচিত নয়, তো সেই ব্যক্তিকে সামনে বসা থাকা মানুষরাই পাঠিয়েছে, এটা আমি বলি সবার জন্য। এটা ভোলা উচিত নয় যে আপনি ফেলুন জাল দিয়ে মাছ ধরেছেন, বাইসাইকেল চালিয়েছেন, যদি আপনি ওখান থেকে উঠে এর দূর পর্যন্ত পৌঁছে যেতে পারেন তো ত্রিপুরার অন্য লোকগুলো তো পৌঁছতে পারে। আর তার জন্য সৎ ইচ্ছা চাই। নিজে থেকে যখন কোনো কিছু করবেন, এখন যখন আমি অটল পেনশনে বললাম 100 টাকা করে নিজে শুরু করে দেখুন, দেখবেন আপনি বাকিগুলি আপনার কাছে আসতে থাকে। যখন আমি কমিউনিস্ট শিখাবে না, নিজের থেকে কিছু করার দরকার নাই, শুধু আন্দোলন করো, আন্দোলন করে এই কেন্দ্র থেকে আইনে দেবো, রাজ্য থেকে আইনে দেবো, এদিক থেকে আইনে দেবো, আর এমন দেখাইবো আপনি আন্দোলন করতে মানে ইনকলাব জিন্দাবাদ কইতে কইতে এমন ভাবে কয় যখন অক্ষণে বাড়ি ভেঙে এনেছিল তার লিগে বানাই দিই। খেয়াল করো, এমন ভাবে জিজ্ঞেস দেব দুনিয়ার সঙ্গে কে লাইলে মানে রাশিদটা শুনতেছে, বাড়ি ঘুমাইতে না, পড়াশোনা করতে না, তাদের মানে এই জুরিটা খেলা আছে। দুনিয়ার মজদুর একসঙ্গে কইয়া এই নারায়ণী আমি বন্ধ করছি, আমি বাইসানি বন্ধ করো, সব সুর একটা আর বলে সব দুনিয়ার মজদুর এক মজদুর থেকে শুরু করে খায় এরা, এদের ক্যারেক্টার, তাদের কাছ থেকে কমিশন খায়। বৃদ্ধ ভাতা যে পায় সেই মহিলার কাছ থেকেও, কারণ তখন অনলাইনে ছিল না, তার অ্যাকাউন্টে যেত না, কোন ক্যাডার বৃদ্ধ ভাতাটা এনে দেবে, তো তার জন্য পার্টির চাঁদা নিয়ে নেবে 50 টাকা। এই ক্যারেক্টার ছিল তাদের। আমি অনেক জায়গায় বলেছি, রেশনের চাল খেয়ে বড় হয়েছি, বড় বড় ক্যাপসুল চাল, লাল লাল, মা রান্না করার পরেও সিদ্ধ হয় না, তারপর মা মাইখা দিয়া তারপর জল দিয়া ডিফাই দিয়া খাওয়াইতো, ওই খাইয়ে সেরা 6 ফুট 3 ইঞ্চি হয়েছে এই কমিউনিস্টের সময়। আর তারপর
আমার বাবা বিজেপি করে, আরএসএস করি, তারপর জন্য রেশন শপের মধ্যে গেলে সিপিএম এর কাটার বয়ে থাকে, তাদেরকে রেশন শপ দেওয়া হয়। দেখলে তুই নিয়ে আইসা পরে দেওয়া লাইনে, সিপিএম করে যে লাইনে এসে তার আগে দিব, তারপর চাল কয়েকটা বস্তা আলাদা করে রাখবো। আমরা ঢুকলে ধরনের সময় যদি এটা টাকা দিলে তার চিঠির মতো দিব, লেখা দেয় এত কিছু, এটা নিয়ে ভিতরে ঢুকলে যখন দেখেন কাকু এই চাল দিব, না না এটি দন যেত না, এটি তোর বিজেপি করি না, দন যেত না। যারা সিপিএম করে তাদেরকে একটু ভালো চালটা দিয়ে দেবে, আর আমরা বিজেপি করি, আমার বাবা জনসংঘ করে, তার জন্য সবচেয়ে খারাপ চালের থেকে 5 কেজি চাল আমাদেরকে দেবে। ছোটবেলা তো এটা দেখেছি কমিউনিস্টের ক্যারেক্টার। তার জন্য বিপ্লবদের যখন সত্তাতে বসেছিল তখন এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট করে ত্রিপুরার যে প্রথম নর্থ ইস্টের মধ্যে এফসিআই দিয়ে ত্রিপুরার স্থানীয় চালকে প্রকিউরমেন্ট করে ত্রিপুরার মানুষকে স্বর্ণমসুরি চাউল রেশন হিসেবে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার কমিউনিস্ট কাছে নিয়ে দেখবে, বলবে এরা পাগল। 76% বলে দিচ্ছি। আর এই পাগল গুলো কি করে? পাগল কি না কয়, ছাগলে নাকি খায়, এটি করে, প্রবাদ হয় না, এগুলি করে। ত্রিপুরা রাজ্যে দীর্ঘ সময় ইউনিয়নগুলি আজকে না বিপ্লব করে এসছে, ইউনিয়নগুলি তো কমিউনিস্ট হাতে ছিল। ত্রিপুরা রাজ্যের সমস্ত গলি ইউনিয়ন তো কমিউনিস্ট হাতে ছিল। কিছু কিছু সরকারি কর্মচারী সংগঠনের এইগুলো ওই সময় অপোজিশনে কংগ্রেস ছিল, কংগ্রেসদের হাতে ছিল, কিন্তু তাদেরকেও এই সমরবাবু টমরবাবু এদেরকে দাবি রেখে দিত, এদেরকে এদের সংগঠনের সার্টিফিকেট রিনিউ না করা এসব করেছে, এরা করেছে। তাহলে এদেরই সবকিছু থাকবে। এত ইউনিয়ন করার পরে আজকে ত্রিপুরার এই অবস্থা কেন? তার জন্য কে দোষী? এই ইউনিয়নের নেতাগুলির নাম বলো তো, কই আছে? 5,000 টাকা বেতন পায় আপনাদের মতো, বাড়িঘর নেই এমন আছে? ত্রিপুরার যতগুলি ইউনিয়নের লিডার নাম বলো তো ভাই, কার বাড়িঘর নেই? স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষেত মজুর, আমি তো ওনারা খেতে নামছে কোনোদিনই দেখছি না। আমারে ফেলুন জাল দিয়ে মাছ ধরতে মানুষ দেখছে, খেতে নামছে দেখছে, দেখছেনি মানুষে দেখছে, জাল দিয়ে মাছ ধরতে এখনো দেখে, এরা কেউ দেখেনি। পারসেপশন তৈরি করেছে, বাইসাইকেলে বলে সেক্রেটারিয়েটে যায়, বাজারে বলে কিন্তু যায়, আমি তো জীবনও দেখিনি, জানি না এখানে কেউ দেখেছি। বাজারে যদি কেউ কিনতে দেখছে, বিপ্লব দেবের দেখছে বাজার কিনতে, বাইসাইকেল চলতে দেখছে মানুষে, ফেলুন জানে মাছ ধরতে দেখেছে, খেতে আলি লাগাতে দেখেছে, শুকসাগর জলের মধ্যে মানুষে ধান কাটতে দেখেছে, ধান কেটে ভার করে আমি নিয়ে আসতাম, দুই দিকে ওই ভারের চুক্কা থাকতো, এরকম করে ওজন বেশি হলে অনেক সময় কাঁধে ব্যথা করতো, কি না? কিন্তু বিপ্লবদেব সেইগুলিও পারে। এখন শুধু হেলিকপ্টার, প্লেনটা পারি না, জাহাজটা বাকিটি শক্তিশালী থাকবে। মিথ্যে কথা বলার জম এগুলো। তার জন্য আমার সামনে যারা বসে আছে, এদের জন্য রাষ্ট্র সর্বোপরি। রাষ্ট্র থাকলেই আপনার ছেলে মেয়ে থাকতে পারবে, আপনার অস্তিত্ব থাকবে। কারণ আপনারা আর্থিকভাবে কমজোর। ওরা আপনাদের জন্য নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী লাগবে। লাইভলিহুড জীবনযাপন করার জন্য নরেন্দ্র ভাই মোদী একমাত্র প্রধানমন্ত্রী ভারতবর্ষে। ডিজিটাইজেশন করে গরিবের কাছে যাতে সম্পূর্ণ পয়সা যাই দেবে, কমপ্লিট যাতে কেউ কমিশন না খেতে পারে, তার ব্যবস্থা মোদী করে। কমিউনিস্ট করেন,
কমিউনিস্ট করেনি। কমিউনিস্ট এই রাজ্যের মধ্যে যখন জনধন অ্যাকাউন্টের কথা বলা হচ্ছিল, কমিউনিস্টের সরকার ছিল, এই সরকার বলছে জনধন অ্যাকাউন্ট করবো না, গরিবদেরকে মিছিল করে বলছে জনধন অ্যাকাউন্ট করলে আপনার সমস্ত পয়সা আদানি নিয়ে যাবো, রিলায়েন্স নিয়ে যাবো। খেলা আছে, মিছিল করেনি। জনধন অ্যাকাউন্ট একমাত্র ত্রিপুরার জনধন অ্যাকাউন্ট করা হচ্ছে না। যখন মোদী সরকার ধমকি দিয়েছে যদি জনধন অ্যাকাউন্ট না হয় তাহলে রেগার কোনো পেমেন্ট ত্রিপুরা রাজ্যে যাবে না, কোনো সরকারি পেমেন্ট যাবে না, তখন ভয়ে জনধন অ্যাকাউন্ট লাস্টে জুলাইয়ের দিকে এক্সটেনশন করার পর ত্রিপুরাতে জনধন অ্যাকাউন্ট খোলা শুরু হয়েছিল। কেন খুলতে চাইছিল না? কারণ কি, জনধন অ্যাকাউন্ট খুলে গেলে তো সমস্ত বেনিফিশিয়ারির পয়সা যাই পায় সেগুলো ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে, তখন তো ক্যাডাররা টাকাটা তুলে 10 টাকা কমিশন কেটে দিতে পারবে না। ক্যাডারকে কে ভাত দেবে, চালাবে কে এদেরকে? এই ছিল তাদের মূল প্রবলেম। কমিউনিস্টরা সবসময় গরিবের দোহাই দেবে, আর কমিউনিস্টরা গরিবের চাইতে চাঁদা তুলে নিজের পেট পালে। আজকে এখানে ফ্লাড হয়েছে, সামান্য ফ্লাড হয়েছে আগরতলাতে, একটা কমিউনিস্টের নেতাকে বিস্কিট দিতে দেখিনি। যদি কমিউনিস্টের সত্তা থাকতো বরং একটা লাল সালুলিয়া বেরিয়ে যেত, উল্টা সাদা তুলত, মেলার মাঠে আরো একটা বার। কোনো মতো যদি ফ্লাড হয়ে, যদি না হয়ে বৃষ্টি হয়েছে, নিজের বাড়িতে 1 গুট্টা জল দিয়ে এসে রাখো, জল উঠছে পয়সা দেবো, কিন্তু বাহান আছে। 1 গুটি জল না হলে 1 বালতি জল দিয়ে দিব, জল দিয়ে বাস সাংবাদিক বন্ধুর ছবি তোলো, তারপর লাল সালুলে বেরিয়ে যাবো সবার কাছে। লাল সালু সস্তায় পাওয়া যায়, এটা হলে তার জন্য ধৈর্য ধরে দোকানের সামনে দিয়ে, বাড়ির সামনে দিয়ে ঘুরতে থাকবো। শুধু যদি টাকা পয়সা না থাকে তাহলে মরিচ গাছ দিয়ে একটা মরিচ ভেঙে আনবো। আর ত্রিপুরার মানুষের সেবা হয় না, এদিক থেকে ছাতা তুললে কত বড় এরা ইন্টারন্যাশনাল বাদী, পৃথিবীর নেতা হয়ে গেছিল একসময়। এরা ত্রিপুরার নেতা না, এরা সবটি পৃথিবীর নেতা, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় নেতা জুর মধ্যে দেখা যায়। কি টাকা তুললেও কই আমেরিকার কাছে এক দেশ সেদিকে পাঠায়, কই রাশিয়ার পরে যে চেকোস্লোভাকিয়া জল উঠছে এখান থেকে টাকা পড়লে পাঠায়। মানুষের কাছে গিয়া বড় বড় দিকে দাঁড়ায়, নন মেট্রিক কত বড় নেতা গিয়া দাঁড়ায়, চেকোস্লোভাকিয়ারে হেল্প করার লিগে, আমরা সাহায্য করার জন্য আপনার ঘরে আইছি। নিজের বুক টানা করে চেকোস্লোভাকিয়ার লেগে পয়সা লিয়ে যায়, কিউবার লিগে পয়সা লিয়ে যায়। বাপরে বাপ, 18 থেকে পয়সা তুললে কিউবার দিত না। আরে কিউবার গেছে না, কই গেছে তো মেলার মাঠটা 8 তালে হয়ে গেছে। ওনার আবিষ্কার ভাতিজা। তার জন্য আমি আপনাদেরকে বলি, ইতিহাসকে দেখুন, বোঝেন। যারা আর্থিকভাবে কমজোর তাদের জন্য মোদি দরকার, লিখলেন ডায়েরিতে। যারা আর্থিকভাবে কমজোর তার জন্য মোদি অমিত শাহ দরকার। যাদের কাছে মোটা কাপড় মোটা ভাত আছে এদের জন্য কমিউনিস্ট আর কংগ্রেস দরকার। আর যারা আর্থিকভাবে কমজোর অন্তিম ব্যক্তি তার জন্য নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী সরকার ভারত দরকার। কারণ কি, ভারত নিজের দেশ চালা, এই আর্থিকভাবে কমজোর মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। কারণ কি, ওনারা এখান থেকে গিয়ে মুম্বাইতে বাড়ি করার মতো ওনার কাছে পয়সা নেই, ওনাকে এখানেই থাকতে হবে। আমি আশা করি আমি যে কথাগুলি বলেছি আপনারা সেগুলো আমল করবেন নিজের জীবনে। আর যেটা বললাম, সিক্স সেন্সটা সবসময় ঘুমোর থেকে উঠে যে যার ধর্মের হোক, ইষ্ট দেবতার সূর্যের দিকে তাকিয়ে সকালবেলা উঠে এটাই বলা যে আমার জীবনে যা আমি চিন্তা করেছি সেটা আমি করবই। দেখবেন আপনি করতে পারবেন, আপনার হয়ে যাবে। আমি আশা করি আপনারা সবাই সুস্থ ভালো মনে এখান থেকে যাবেন। টাকা পয়সা খরচা করে এখানে এসছেন, কষ্ট করে এসছেন। আমি যা বলেছি কার কার খারাপ লাগছে একটু হাত তোলো। কার কার খারাপ লাগছে হাত তোলো। একদম তোলা না, চালাক হয়ে গেছে। কার কার ভালো লাগছে একটু হাত তোলো দেখি।
তারা নিতে ভালো লাগছে না দেওয়া শেষে। তারা মনে করছে বিপ্লবদার পিছনের দিকে চাইতো না। আমি কি শোনো, আমার সাইড দিতে পেছনে দুইটা চোখ আছে, সামনে দুইটা আছে, উপরে একটা আছে। এই কারণে সিপিএম বুঝতেই পারছে না কি করবো। এই যে সামনে সামনে আসছে, ওর সিপিএম পেছনে কি তা করে এটা আমি বুঝি। এই যে কি চিন্তা করে, এই যে খুব দূর, আমি বললাম না 78% এটি পাগল। এটা তো আমি আগেই বুঝি যে এরা কি করবো আর কদ্দুর গাইবো। এদের বান্দা ধরে 3-4টা ভাষণ এডি করবে, এর বাড়ি কিছু দেখো না, এর বাড়ি যাবে না এরকম। আমি আশা করি যে কথাগুলি বললাম সেগুলো নিজের জীবনে লাগান, পজিটিভিটির লোকে থাকুন, আর ভাবুন, ডেলি ভাববেন যে আমিও একদিন বিপ্লব দেবের মতো হব, আমি একদিন স্বয়ংসম্পন্ন ব্যক্তি হব, আমার ছেলে মেয়েও তাকতবার ইনসান হবে। দেখবেন জীবন আপনাদের এগুলো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জন্য আমি আমার পাম্প অপারেটর ভাই ভাইদেরকে বলবো যে প্রথম নিজের মনোবলটা শক্তি রাখো, যে হবেই। বারবার বলবে আমার যেটা আজকে দাবি রাখলে এটা বিপ্লব দাদার সামনে, বিপ্লব সাহেবের সামনে রেখেছি, তো হবেই। দেখবেন যে আপনার জীবনে এগুলো আসবে। আর যেদিন আপনি চিন্তা করবেন না এটি তো হইতো না, তিনি দিল্লি যে গেছে আর হইতো না, তো হইতো না। আর যদি চিন্তা করছেন যে হইব, আপনি লেখেন ডায়েরিতে গিয়ে সেটা হয়ে যাবো। চিন্তা করেছেন হবে তো হয়ে যায়। याद करो 2014 नरेंद्र मोदी घुरे घुरे बोलतो मुझे 273+ चाहिए, बोलतो ना। बीजेपी একশোর সংখ্যা, মোদি বলছে 273+। অনেকে বলে মোদি পাগল হয়ে গেছে, কি কয় 273+? বিজেপি কোথা থেকে আসবে? 273+ আসেনি। মোদি ডেলি যেখানে যেত, আমার এই এমপিটাকে জিতিয়ে যাও, मुझे 273 कमल चाहिए, कमल चाहिए, सब जगह में बोलता था। देश चमत्कृत हो गया, दुनिया चमत्कृत हो गया। अरे क्या हो गया? करिश्मा ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এখন আবার প্রশ্ন করতে পারে 2024-এ তো 400 পার হয়নি, 2024-এ 400 পার হয়নি, কিন্তু 240 তো এসছে। আর যারা কইন না তাদের অবস্থা কি? বাই ডিফল্ট অপোজিশন লিডার পায়। তারা কয়টা এমপি বাড়িয়েছে ত্রিপুরার থেকে, কয়টা বাড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে? জোড়া মলদ্রা পর্যন্ত নাই। আমি মাঝে মাঝে বলি যে আদা ব্যবহারের জাহাজের খবর, আদার নাম খুলে আবার টেনে জ্বলল ওঠে। আমি করছি না, হ্যাঁ না করছে, যাই হোক স্বীকার তো করছে, হইছে। আমি আপনাদেরকে বললাম যেই দাবি সনদগুলো আমার সামনে আপনাদের নেতৃত্বরা রেখেছে, এগুলিকে দেখব, কিন্তু একটা কথা বললাম না, মনের মধ্যে বসে রাখুন যে আপনাদের জীবনের সবকিছু হবেই, তখন গিয়ে আপনার জীবনে সবকিছু আসবে। আর যদি নিজে একটু দ্বন্দ্ব মন্দ করেন, না রে হইতো না, তাহলে আসলে হইতো না, আসলে হইতো না। আমি একবার দ্বন্দ্ব করিনি। 2015 যখন ত্রিপুরাতে এসছি, और एक बार কত জার্নালিস্ট আছে আমাকে বলে দাদা আপনি কি কোন বিজেপির কেমনে আমেন, একটা এমএলএ নাই। আমি কইতাম যে বিজেপি আইতাছে, সরকার হইতাছে। ইলেকশনের 2-3 মাস আগে তখন সাংবাদিকরা একটু বুঝেছে, নেই দাদা কমিউনিস্টের ক্যাডারটা ভেঙে গেছে গা, এইবার আপনি একটু হইব, সরকার তো আইব মনে হইতাছে, তবু পুরাটা কয় না। তো সেই কারণে যেই দাবি সনদগুলো রেখেছে এগুলো আমি দেখব। তার জন্য এটা যখন রাখা হয়েছে সকারাত্মক দৃষ্টিতে সেটা যাবে, এটা নিজের মধ্যে বিশ্বাস তৈরি করুন। আর বিপ্লব করে এরা বলছিল, উনি প্রথম বক্তা যে ভাষণ দিচ্ছিলেন যে পঞ্চায়েতের কাছে চলে যান, জিজ্ঞাসা করে দেখবো কি হয়েছে, কিভাবে করছে, কি কারণে করছে। আর বাকি
তো বলছে স্যার ব্যারিং ট্যারিং এগুলো খারাপ হয়ে গেলে পঞ্চায়েত টাকা কোথা থেকে দেবে? এগুলো ব্লক থেকে একটা ফান্ড আছে, সেটা 5,000 টাকা চলে আসে, আমরা এগুলো করতে পারি, না হলে পাম্পগুলো অনেক সময় খারাপ হলে বন্ধ হয়ে যাবে, ছোট ছোট মানে কাজের জন্য। দেখব, বলবো, কিন্তু মনে রাখবে একটা কথা, ভুলেও এখানে যারা আছে আত্মীয় স্বজন পরিজন, ভুলও কমিউনিস্ট নামী এই মাওবাদী ভূতের চক্করে জীবনও পেরো না। আমি তোকে ডিস্টার্ব করে জীবনও পড়িনি, না পড়ার কারণে তোমরা আমার মুখ্যমন্ত্রী বানিয়েছে। একদম পিওর মাল, পিওর না इसमें है दूसरा कुछ, काटोगे तो भारत ही निकलेगा, एकदम प्योर, भेजाल नहीं, ऑर्गेनिक माल। আর কতদিক সিপিএম এর এগেইনস্টে এখানে ছিল কংগ্রেসের লিডার, এটি দুমিশিল্লা, তিনমিশিল্লা, এই কারণ মানুষ এদেরকে জিতায় না কোনোদিন, কোনোদিন জিতায়নি। সবাই জানে এটা তরমুজ। মানুষ, ত্রিপুরার মানুষ দূরদর্শী। আমি বলিনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল 2019 উদয়পুরে জনসভার মধ্যে, त्रिपुरा के लोग दूरदर्शी है, समझदार है, इनके पास दूसरा ऑप्शन भी था कि वो तृणमूल में भी जा सकते थे, बड़ा रैली भी हुआ था। यहाँ का जो द्विमूल्य नेताগুলি আছে দিয়ে আনছিল ডেকিয়া, একটা রুটি আনবো, দুইটা ভাত করে খাইবো, কই গেছে রুটি, কই গেছে তারা? কোন জায়গা না মা আছে, না পোলা আছে, না পুজো, কুচবি নেই। কত কিছু আস্তাবল ময়দানে মানুষের দেখতে, রুটি অর্ধেকটা দিয়ে লিখবো, সবাই গন্যা লেছে আজকাল সাথে পশ্চিমবাংলা থেকে সব দিয়ে নেবেন না, আর পশ্চিমবাংলার শেষ করে দিছে এই দিদি 12টা বাজে ফেলে দিছে। নিজের মাটিটা থাকতে হবে, রাষ্ট্র সর্বোপরি। যদি দেশ থাকে, যদি ত্রিপুরা থাকে, যদি ত্রিপুরা গ্রাম থাকে, তবেই পাম্প অপারেটররা তার পরিবার নিয়ে থাকতে পারবে। তো রাষ্ট্র সর্বোপরি। আর কমিউনিস্টরা ছোট ছোট ইউনিয়নের মাধ্যমে মানুষকে তাতিয়ে তোলে। কমিউনিস্টরা বলে রাষ্ট্র সর্বোপরি না। তার জন্য যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধ আমরা করিনি, এই ক অক্ষর গোমাংসরা বোঝো না। ভারত যুদ্ধ করেনি। ভারত শুধু পেহেলগাঁওতে আমাদের নির্মম ভাবে জাতি জিজ্ঞাসা করে, যেভাবে নির্মম ভাবে আমাদের ভারতীয় নাগরিককে মারা হয়েছে, তার জন্য সেই উগ্রবাদী সংস্থাগুলি যতদূর পর্যন্ত 19টা জায়গাতে 25টা স্পট ছিল, নরেন্দ্র মোদী রাত বোম্বিং করে তাদেরকে দেখিয়ে দিয়েছে, যদি এখানে এসে করো, পাকিস্তানে বসে থাকবে গিয়ে 300 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানেও সর্বশান্ত করে 6টা এয়ারবেস ধ্বংস করে, পাকিস্তানের 6টা যে ফাইটার জেট যেটা উড়েছিল সবগুলো মিসাইল দিয়ে ধ্বংস করে ভারতবর্ষ প্রমাণ করে যে পাকিস্তান এটা নরেন্দ্র মোদীর 140 কোটি ভারতবাসীর সরকার। এটা মনমোহন সিং এর মৌন বাবার সরকার নয়। 26/11 হয়ে গেলে তখন শুধু আমেরিকাতে লেটার আসা যাওয়া করে, আর পাকিস্তান বর্ডারে যখন ভারতীয় সেনাদের গলা কাটে নিয়ে যায়, আর তখন শুধু রাষ্ট্রসংঘের কাছে অ্যাপ্লিকেশন লাগা। আজকে সেই সরকার নয়। যখন 140 কোটি ভারতবাসী রাষ্ট্রের জন্য চিন্তা করছে, তার মধ্যে কিছু বাদ আছে কমিউনিস্টই, তখন কলকাতার রাস্তার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে কমিউনিস্টের দল আন্দোলন করছে পাকিস্তানের পক্ষে। তার জন্য গরিব ইউনিয়ন বানিয়েছিল। গরিবের তো দেশ লাগবে, প্রথম গ্রাম লাগবে। গরিব তো ত্রিপুরা ছেড়ে যেতে পারবে না, গ্রাম ছেড়ে যেতে পারবে না, চীনে তো পৌঁছতে পারবে না। কোথায় যাবে গরিব?
আর্থিকভাবে যারা কমজোর কোথায় যাবে? নিজের বাড়িটা যেখানে আছে সেখানেই তো কমসে কম মাথা গুজার একটা জায়গা আছে। ওই বাড়িও হয়তো নিজের না, কেউ বাড়িতে হয়তো খাস জায়গার মধ্যে থাকে। আর এরা বলে রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই, ইউনিয়নই সবকিছু, ইউনিয়ন করলে হয়ে যাবে, ইউনিয়ন করলে হয়ে যাবে। ত্রিপুরা না থাকলে তোমরা হয়তোবা এরা যারা ভাবে এখানে ইউনিয়ন করেছিল চীনের দালালি করে। একটা লোককে বলি যে এখানে রাজ্যের কমিউনিস্ট পার্টি যে চীনেতে 1 ঘন্টা জায়গা কিনো, দেখো গিয়ে বলো চীনের প্রধানমন্ত্রী ঝাড়ু দিয়ে দূরে দিব, ভাগো যাতে তো মানো মানে 1 ইঞ্চ জায়গা কিনতে পারবে না। কি রাষ্ট্র সর্বোপরি বলতে এদের অসুবিধা হয়। নির্লজ্জের মতো পাকিস্তানের পক্ষে মিছিল করছিল ছত্তিশগড়ে মাওবাদীরা। কত নির্মম ভাবে আমাদের সেনাবাহিনীর লোককে, সিআরপিএফ, পুলিশ, নেতৃত্ব, সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, কত লোকের নৃশংস হত্যা, নৃশংস হত্যার চাইতে মানে খতরনাক হত্যা হতে পারে না। মা, শিশু, বাচ্চা নির্মম ভাবে গুলি চালাতো। এদের 27 জনকে যখন এর মধ্যে একজন নকশালদের জেনারেল সেক্রেটারি মারা গেলেন, তখন এরা নির্লজ্জের মতো পলিট ব্যুরো থেকে একটা প্রেস রিলিজ জারি করেছে যে ভারত সরকার অন্যায়ভাবে গণতান্ত্রিক দেশের মধ্যে এই নকশালীদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তার জন্য কন্টেম করছে, তার জন্য সুখ পালন করছে, ভারত সরকারকে ধিক্কার করছে। এদের চরিত্র এ কমিউনিস্টের আসলে চরিত্র। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যখন এখানে আসে, আজকে হাসিনা গভর্নমেন্টের পরিবর্তন হওয়ার পরে কি অন্যায় করেছিল ওখানে সংখ্যালঘু? মেরে ফেলা তো ভালো, কিন্তু খুঁজু খুঁজে 13 বছর 12 বছরের হিন্দু মেয়েদেরকে তুলে তুলে নিয়ে মৌলানাদের ঘরে তুলেছে। কি আমাদের মধ্যে রক্ত মাংস নেই? আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ধমকা, অকাত নেই। ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের প্রতাপের সামনে বাংলাদেশ 1 সেকেন্ড টিকতে পারে না। ওখানে যখন নির্মম ভাবে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছিল, ছোট ছোট মেয়েদেরকে তুলে নিয়ে মাদ্রাসা নিয়ে বলাৎকার করা হচ্ছিল, এই কমিউনিস্টের দল একটি কথা বলছিল না। ইন্টারন্যাশনাল পার্টি, এরা মাওসেতুংয়ের দল, লেনিনের দল, স্টালিনের দল, এই একটি আওয়াজ নিয়ে দেয়। এখান থেকে যখন অবৈধভাবে এসছে, এদের পুশব্যাক করা হচ্ছে, তখন বলছে এটা অন্যায় করা হচ্ছে, পুশব্যাকটা ঠিক হচ্ছে না। চরিত্র এদের। আসলে এগুলো কমিউনিস্টের চিন্তাধারা যারা থাকে, এরা 76% মেন্টালি রিটায়ার্ড। একটা লম্বা সময় কমিউনিস্টরা সত্তাসীন ছিল, আর কমিউনিস্টরা নিজেদেরকে পুরো দুনিয়াতে শ্রমিক দরদি এবং अंतिम व्यक्ति दरदी हिसेबे निजेके परिचय दिए थाके। राज्ये जखन कम्युनिस्ट सत्तासीन छिलो, राजके अपोजिशने रयेछे, अपोजिशनेर तकमा पेतो ना, प्रथम पायনি, আপনারা ভালোই জানেন।
ত্রিপুরা মাতা আমাদের সঙ্গে আসার কারণে পেয়েছে, বাই ডিফল্ট। এদেরকে অপোজিশনের জায়গা ত্রিপুরার মানুষ দেয়নি, বাই ডিফল্ট এসছে। কারণ ত্রিপুরা মাতা আমাদের সঙ্গে লড়াই করেছিল বিধানসভা অপোজিশন। আজকে যিনি আমাদের সঙ্গে মন্ত্রী আছেন অ্যালায়েন্সে, উনি অপোজিশন লিডার ছিলেন। রাজ্যের স্বার্থে যখন ত্রিপুরা মাতা আমাদের সঙ্গে চলে এসছে, তখন এই সুযোগ পেয়েছে। কেন এই পরিণতি হলো দুর্দান্ত প্রতাপশালী কমিউনিস্ট পার্টি? কারণ কি? তার কারণ কমিউনিস্ট নিজের। এদের সবচেয়ে বড় নেতা, ইন্টারন্যাশনাল লিডার লেনিন, যার জন্মদিন, মৃত্যুদিন, লেনিন রুশ বিপ্লব, এখন তো বিপ্লব বলেন আমার ভয়, নাম বললেই লুকায় চলে আসবে, বিপদে পড়েছে। কে সেই লেনিন? শ্রমিক, পাম্প অপারেটর, সর্বহারা, জুট মিলে কাজ করত। কোন ক্ষেত মজুর? আমরা কতজন জানি? লেনিন যার ছিল রাশিয়ার রাজা, জারের পরে সবচাইতে ধনবান ব্যক্তি যদি রাশিয়ার মধ্যে তৎকালীন সময় কেউ ছিল, সে ছিল লেনিন, কমিউনিস্টের নেতা। অ্যাঙ্গেলস শিল্পপতি, কার্ল মার্কসকে সঙ্গে নিয়েছে, কারণ পয়সাগুলি হওয়ার পর তার নাম লাগবে দুনিয়াতে। আজকে অ্যাঙ্গেলসের নামটা বিপ্লব দেব বলছে এখানে ত্রিপুরাতে বসে। কেন? যদি খালি শিল্পপতি থাকতো তার নাম আসতো এখানে? কত শিল্পপতি আসে যায় দুনিয়াতে, কে জানে? তার নাম লাগবে, প্রতিপত্তি লাগবে, অর্থ তো আছে। তার জন্য কার্ল মার্কসকে আবিষ্কার করলেন। যাদের নেতৃত্বই ডুপ্লিকেট, এরা কোথা থেকে শ্রমজীবী মানুষের জন্য কাজ করার মতো মানসিকতা হতে পারে? কারণ শ্রমিকের মধ্যে তো নেতা হয়নি। এই ত্রিপুরা রাজ্য বিভিন্ন ইউনিয়নের যারা নেতা একসময় মন্ত্রী ছিলেন, এরা একজনও ক্ষেত মজুর ছিল না। হ্যাঁ, একজনে একটু, যেটা আমি শুনেছি, জানি না কতটা সত্য, যে বাস কন্ট্রাক্টর ছিলেন, তবু মানা যেতে পারে, চলো ভাই কিছু তো করেছে। ত্রিপুরাতে ক্ষেত মজুরের নেতা কে ছিল? কৃষিকাজ করে কোনো ব্যক্তি? একদম না। ওই জায়গায় প্রবলেম কমিউনিস্টের সঙ্গে। আর যারা আমার সামনে বসে আছেন, এরা কেউই আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ না। তার জন্য বারবার দেবাশিস বাবু হোক আর বিপ্লবকর হোক, অন্যরা বারবার বলছে তাদের সিকিউরিটি লাগবে, পেনশন লাগবে, তাদের বেতন বাড়াতে হবে, তাদের জীবনমান উন্নয়ন করতে হবে, তাদের জীবনশৈলীর ব্যবস্থা চাইছে, জীবনমান উন্নয়ন চাইছে। যারা আর্থবান ব্যক্তি, তারা আজকে ত্রিপুরাতে ব্যবস্থা ভালো নয়, কলকাতা বাড়ি করে চলে যাবে। আগে একটা ত্রিপুরার ট্রেন্ড ছিল,
যে ত্রিপুরাতে ভালো না, কমিউনিস্ট সঙ্গে মানে না, চলো কলকাতায় একটা বাড়ি করে নেই, কোন সময় কি হবে ওখানে থাকবো। কেউ দিল্লিতে বাড়ি করে নেয়, কেউ ব্যাঙ্গালোরে বাড়ি করে নেয়। কারা করতে পারে? যাদের কাছে অর্থ আছে, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ। কে পাম্প অপারেটর পারবে ত্রিপুরা ছেড়ে এখানে? কেউ বলে এখনো ত্রিপুরা থাকবো না, মেয়ে ছেলে নিয়ে দিল্লিতে একটা বাড়ি করে, কেউ আছে? একজনও আছে? কলকাতায় বাড়ি করার মতো একজন আছে? গুয়াহাটিতে বাড়ি করার মতো একজন আছে? নেই। সংসারই চলে না বলছে, একজনও নেই। তাহলে যাদের একমাত্র ত্রিপুরাই উপায়, এই গ্রামই উপায়, এই মাটি উপায়, তো তার জন্য প্রথম কি থাকতে হবে?